স্টোরি লেনে আমাদের আজকের উপস্থাপনা জর্জ অরওয়েলের লেখা পৃথিবী বিখ্যাত উপন্যাস অ্যানিম্যাল ফার্ম। এটি এমনই একটি পৃথিবী বিখ্যাত বই যা পৃথিবীর 100টিরও বেশি ভাষায় রূপান্তর করা হয়েছে। এটি মূলত একটি রূপকার বই। এই বইটির সমস্ত চরিত্র শুধুমাত্র লেখকের কল্পনার প্রকাশ। তবে যে কোনো দেশে কোনো আন্দোলন পরবর্তী সময় এই বইটি সকলকে পড়ার জন্য বলা হয়ে থাকে এবং এটাও বলা হয়ে থাকে যে লেখক তার রূপকথার এই গল্পের মাধ্যমে আমাদের সমাজের প্রচলিত রাজনীতির বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। পার্ট 1। ম্যানর ফার্মের মালিক মিস্টার জোন্স মাতাল অবস্থায় মুরগির খাঁচার দরজা বন্ধ করলেন, কিন্তু পপ হোলগুলো বন্ধ করতে ভুলে গেলেন। লণ্ঠন হাতে টলতে টলতে রান্নাঘরের মদের পিপে থেকে এক গ্লাস বিয়ার ঢেলে রওনা হলেন শোবার ঘরের দিকে। মিসেস জোন্স তখন বিছানায় নাক ডাকছেন। শোবার ঘরের আলো নিভতেই সারা খামার জুড়ে শুরু হলো চিৎকার আর ডানা ঝাপটানোর শব্দ। কদিন আগে খামারের বুড়ো শুয়োর মেজর একটা স্বপ্ন দেখেছে। সে তার স্বপ্নের কথা জন্তুদের শোনাতে চায়। ঠিক হয়েছে মিস্টার জোন্সকে কোনো মতে ফাঁকি দিতে পারলেই সবাই বার্নে সমবেত হবে। বুড়ো মেজর এই নামেই সে সবার কাছে পরিচিত, কিন্তু সে প্রদর্শনীতে নামতো উইলিংডন সুন্দরী নামে। বুড়ো মেজরকে সবাই শ্রদ্ধার চোখে দেখে, তাই রাতের 1 ঘন্টা ঘুম কামাই করে তার কথা শুনতে কেউ অমত করেনি। বার্নের শেষ মাথায় উঁচু মতো একটা প্ল্যাটফর্ম, তার ওপরে কাঠের বর্গার সাথে বাঁধা একটা লণ্ঠন। লণ্ঠনের নিচে খড় বিছিয়ে মেজরের জন্য বিছানা তৈরি হলো। মেজরের বয়স 12। বয়সের সঙ্গে একটু মুটিয়ে গেছে দেহ, কিন্তু এখনও সে যথেষ্ট সুন্দরী। সবসময় চুপচাপ থাকে বলে বিজ্ঞ মনে হয় তাকে। জন্তুরা একে একে বার্নে জড়ো হতে শুরু করলো। নিজ নিজ ভঙ্গিতে আরাম করে বসলো সবাই। প্রথমে এলো 3টে কুকুর, ব্লুবেল, জেসি আর পিন্সার। এরপর এলো শুয়োরের দল। তারা দখল করলো মেজরের সামনের খড় বিছানো জায়গা। মুরগিরা বসলো উইন্ডো সিলে। কবুতরগুলো ছাদের বর্গায় বসে ডানা ঝাপটাতে লাগলো। ভেড়া আর গরুর পাল শুয়োরদের পেছনে শুয়ে জাবর কাটতে শুরু করলো। লাঙ্গল টানা ঘোড়া, বক্সার আর ক্লোভার এসে খুব সাবধানে বিশাল পা গুটিয়ে বসলো, যাতে খড়ের ভেতর লুকিয়ে থাকা ক্ষুদে কোনো প্রাণী ব্যথা না পায়। ক্লোভার মাঝবয়সী, মোটাসোটা, মাদি ঘোড়া। তবে চতুর্থ শাবকটি প্রসবের পর সে বেশ দুর্বল হয়ে পড়েছে। বক্সার বিশাল দেহি, যে কোনো ঘোড়ার চেয়ে দ্বিগুণ শক্তি ধরে দেহে। নাকের উপর সাদা দাগটা তার চেহারায় বোকা বোকা ভাব এনে দিয়েছে। তার বুদ্ধিশুদ্ধিও আসলে তেমন নেই, কিন্তু পরিশ্রমী আর দৃঢ় চরিত্রের বলে তার সুনাম আছে। ঘোড়াদের পরে এলো সাদা ছাগল মুরিয়েল, এলো গাধা বেঞ্জামিন। বেঞ্জামিন এই খামারের সবচেয়ে পুরনো আর বদরাগী জন্তু। সে কথা বলে কম এবং যা বলে তার সবটাই প্যাঁচালো। সে বলে ঈশ্বর তাকে লম্বা লেজ দিয়েছেন মাছি তাড়াবার জন্য, কিন্তু শিগগিরই তার কোনো লেজ থাকবে না এবং কোনো মাছিও থাকবে না। সে কখনো হাসে না, বলে হাসার কোনো কারণ দেখে না। স্বীকার না করলেও বোঝা যায় বক্সারকে সে পছন্দ করে। রোববারে তারা দুজনে পেছনের জমিতে নিঃশব্দে চড়ে বেড়ায়। মা হারা একদল হাঁসের বাচ্চা দুর্বল গলায় ডেকে ডেকে ডানা ঝাপটাচ্ছিল আর এদিক সেদিক তাকিয়ে একটা নিরাপদ জায়গা খুঁজছিল, যেখানে বসলে কেউ তাদের মারিয়ে দেবে না। বক্সার তার বিশাল পা দিয়ে একটা দেয়াল বানিয়ে দিল। হাঁসের বাচ্চারা সেই দেয়ালের ভেতর এসে বসলো
এবং অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এরপর এলো মলি, বোকা সুন্দরী ঘোড়া। তাকে মিস্টার জোন্স ফাঁদ পেতে ধরেছিলেন। সে এলো সুস্বাদু চিনির দলা চুষতে চুষতে। সামনের দিকে বসে আনমনে ঘাড়ের কেশর দোলাতে লাগলো, যাতে সবাই তার ঘাড়ের সুন্দর লাল ফিতেটা দেখতে পায়। সবশেষে এলো বেড়াল, স্বভাব মতো চারিদিকে তাকালো একটা উষ্ণ জায়গার খোঁজে। তারপর বক্সার ও ক্লোভারের মাঝখানের জায়গাটুকুতে চেপে বসলো। মেজরের বক্তৃতা শোনার বদলে সে অনবরত মিউমিউ করে চলল। পোষা দ্বারকাক মোজেস ছাড়া সবাই এসে গেছে। সে ঘুমাচ্ছিল দরজার অপর পাশে। মেজর দেখল সবাই উপস্থিত। সে গলা খাকারি দিয়ে শুরু করলো, বন্ধুরা, তোমরা সবাই আমার স্বপ্নটার কথা শুনেছ। স্বপ্নটার কথা আমি পরে বলবো। তার আগে আরও কিছু কথা বলার আছে। আমার আয়ু ফুরিয়ে এসেছে। মৃত্যুর আগে আমার একমাত্র কর্তব্য হলো নিজের জ্ঞান সবার মাঝে বিলিয়ে যাওয়া। দীর্ঘ একটা জীবনযাপন করেছি আমি। অবসর সময়ে প্রচুর চিন্তাভাবনা করেছি। জন্তুদের জীবনযাপনের প্রকৃতি নিয়ে আমি আজ তোমাদের কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আমাদের জীবনটা কেমন? আমাদের জীবনটা হলো দুঃখ কষ্টে পরিপূর্ণ, আর আমাদের আয়ুও খুব কম। জন্মের পর শুধুমাত্র বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য পাই আমরা। সেই খাদ্যের বিনিময়ে মানুষেরা আমাদের দিয়ে সাধ্যের অতিরিক্ত কাজ করিয়ে নেয়। কাজ করার শক্তি ফুরিয়ে গেলে কসাইখানায় বিক্রি করে দেয়। ইংল্যান্ডের কোনো জন্তুই জন্মের 1 বছর বয়সের পর থেকে সুখের মুখ দেখে না। আমাদের জীবন কেবল কষ্টের। এই হলো আসল সত্য। কিন্তু এটাই কি প্রকৃতির নিয়ম? ইংল্যান্ডের জমি কি এতই অনুর্বর যে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের যোগান দিতে পারে না? না বন্ধুরা, আসল ব্যাপার তা নয়। ইংল্যান্ডের মাটি উর্বর, আবহাওয়া চমৎকার। আমাদের প্রয়োজনের চেয়ে অনেক গুণ বেশি খাদ্য উৎপাদনের ক্ষমতা রাখে এই মাটি। এই ফার্মেই 1 ডজন ঘোড়া, 20টা গরু, 100 খানেক ভেড়াকে আরও অনেক আরামে রাখা যায়, যা কল্পনারও অতীত। তবে কেন আমরা এত কষ্ট করব? আমাদের শ্রমে উৎপন্ন শস্যের সবটুকুই গ্রাস করে মানুষেরা। এক কথায় বলা যায়, মানুষই হচ্ছে আমাদের একমাত্র শত্রু। মানুষকে সরিয়ে দাও, তাহলেই আর কোনো খিদে কষ্ট থাকবে না। মানুষই একমাত্র জীব যারা কোনো রকম পরিশ্রম না করে সুখে দিন কাটায়। মানুষ দুধ দেয় না, ডিম পারে না, লাঙ্গল টানে না, এমনকি খরগোশ ধরার জন্য দ্রুত দৌড়াতেও পারে না। অথচ তারাই সবার প্রভু। অন্য জন্তুদের দিয়ে কাজ করিয়ে নিয়ে বিনিময়ে তাদের প্রাণ ধারণের জন্য সামান্য খেতে দেয়, বাকিটুকু গ্রাস করে নিজেরা। গরুদের বলছি, গত বছরে তোমরা কত হাজার গ্যালন দুধ দিয়েছ। তোমাদের বাছুরদের শক্ত সামর্থ্য হয়ে বেড়ে ওঠার জন্য যে দুধ ব্যয় হবার কথা ছিল, কোথায় গেল সেগুলো? এর প্রতিটা ফোঁটা আমাদের শত্রুদের তৃষ্ণা মিটিয়েছে। মুরগিরা, গত বছরে তোমরা যতগুলো ডিম পেরেছ তার কটা থেকে বাচ্চা ফোটাতে পেরেছ। বাকি ডিমগুলো বিক্রি করা হয়েছে জোন্স ও তার লোকদের পয়সার যোগান দিতে। এই যে ক্লোভার, তোমার 4টে বাচ্চার কি হলো? যাদের কথা ছিল এই বুড়ো বয়সে তোমাকে সঙ্গ দেবার, এদের প্রত্যেককেই মাত্র 1 বছর বয়সে বিক্রি করে দেয়া হয়েছে। তুমি আর কখনোই তাদের দেখতে পাবে না। ভেবে দেখো, সারা জীবন লাঙ্গল টানার বিনিময়ে তুমি কি পেলে? এত কষ্টের জীবনযাপনের পরেও স্বাভাবিক মৃত্যু আমাদের ভাগ্যে জোটে না। নিজের কথা বলছি না, আমি হচ্ছি সৌভাগ্যবানদের একজন, যারা স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। আমার বয়স 12, বাচ্চা প্রায় 400। এটাই শুয়োরদের স্বাভাবিক জীবন। কিন্তু কোনো জন্তুই শেষ পর্যন্ত কসাইদের ছুরির হাত থেকে রেহাই পায় না। তোমরা যুবক শুয়োরেরা আমার সামনে যারা বসে আছো, আগামী 1 বছরের মধ্যেই সবাই মারা পড়বে। একই ভয়ঙ্কর পরিণতি হবে গরু, ভেড়া, মুরগি সবার। ঘোড়া কিংবা কুকুরদের ভাগ্যেও এর চেয়ে ভালো কিছু নেই। বক্সার, তোমার পেশি যেদিন দুর্বল হয়ে পড়বে, সেদিন তোমাকেও কসাইদের কাছে বিক্রি করা হবে। তোমাকে টুকরো টুকরো করে তারা কুকুরের খাদ্য বানাবে। কুকুরেরা তোমরা যখন বুড়ো হবে, দাঁত পড়ে যাবে,
জোন্স তখন তোমাদের গলায় ইট বেঁধে পুকুরে ডুবিয়ে দেবে। বন্ধুরা, এটা কি পরিষ্কার নয় যে আমাদের সুন্দর জীবনযাপনের পথে একমাত্র বাধা এই মানবজাতি? শুধুমাত্র মানুষের হাত থেকে মুক্তি পেলেই আমাদের উৎপাদিত সম্পদ আমরা নিজেরা ভোগ করতে পারবো, ধনী আর স্বাধীন হতে পারবো। কিন্তু এখন আমাদের করণীয় কি? মানুষের সেবায় দিনরাত পরিশ্রম করে যাওয়া? না বন্ধুরা, আমরা বিদ্রোহ করব। জানি না কবে এই বিদ্রোহ সফল হবে, হয়তো 1 সপ্তাহ, হয়তো 100 বছর। কিন্তু আমি জানি আমার পায়ের নিচের খড় যেমন সত্য, তেমনি বিদ্রোহও সত্য। তোমরা সজাগ হও বন্ধুরা। জীবন যত ক্ষুদ্রই হোক, তোমাদের উত্তরসূরিদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিও, যাতে তারাও হাল না ছাড়ে। বন্ধুরা, কখনো মনোবল হারিও না। কোনো দ্বিধা যেন তোমাদের পথে বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের মিষ্টি কথায় ভুলো না। মানুষ ও জন্তু একে অপরের উপর নির্ভরশীল, এ কথা ঠিক নয়। মানুষেরা কখনো অন্যের কথা ভাবে না। যে কোনো মূল্যে আমাদের একতা আর বন্ধুত্ব অটুট রাখতে হবে। সব মানুষই আমাদের শত্রু, জন্তুরা সবাই একে অপরের বন্ধু। এমন সময় পিছন থেকে শোরগোল শোনা গেল। 4টে ধাড়ি ইঁদুর গর্ত থেকে মাথা বের করে মেজরের বক্তৃতা শুনছিল। কুকুরগুলো দেখতে পেয়ে তাদের তাড়া করেছে। বেচারা ইঁদুরগুলো লম্বা লাফে তাদের গর্তে ফিরে গিয়ে প্রাণে রক্ষা পেল। মেজর খুর উঁচু করে সবাইকে শান্ত হতে অনুরোধ করল। বন্ধুরা, বলল সে, একটা ব্যাপার আমাদের এখনই মীমাংসা করতে হবে। বুনো ইঁদুর, খরগোশ, এরা আমাদের বন্ধু না শত্রু? ব্যাপারটি ভোটে দেয়া হোক। এই প্রস্তাব অনুমোদনের জন্য আমি সভায় পেশ করছি। এরা কি আমাদের বন্ধু? ভোট গ্রহণ করা হলো তৎক্ষণাৎ। বিপুল ভোটে সিদ্ধান্ত গৃহীত হলো ইঁদুরেরা বন্ধু। বিপক্ষে পড়ল মাত্র 4 ভোট। কুকুর 3টে আর বিড়াল বিপক্ষে ভোট দিয়েছিল। পরে দেখা গেল বিড়াল দুপক্ষেই ভোট দিয়েছে। মেজর বলল, আমার আর বেশি কিছু বলার নেই। আবারও বলছি, মানুষের সব কাজে বাধা দেয়া আমাদের কর্তব্য। 2 পেয়ে যে কোনো জীবই আমাদের শত্রু। 4 পেয়ে পাখাওয়ালা সবাই আমাদের বন্ধু। যারা মানুষের বিরুদ্ধাচরণ করে তাদের আমরা সমর্থন করব। তোমাদের বিদ্রোহ যখন সফল হবে তখন মানুষকে ক্ষমা করো না। জন্তুরা কখনো ঘরে বাস করবে না, বিছানায় ঘুমাবে না, কাপড় পরবে না, মদ খাবে না, ধূমপান করবে না, টাকা কড়ি ছোবে না বা ব্যবসা করবে না। মানুষের সব অভ্যাসই খারাপ। সবচেয়ে বড় কথা, জন্তুরা স্বজাতির উপর অত্যাচার করবে না। দুর্বল, শক্তিশালী, বোকা, চালাক সবাই ভাই ভাই। জন্তুরা জন্তুদের হত্যা করবে না। আমরা সবাই সমান। বন্ধুরা, এখন আমি স্বপ্নটার কথা তোমাদের বলবো। স্বপ্নটা ছিল এমন এক পৃথিবীর যেখানে কোনো মানুষ থাকবে না। স্বপ্নটা আমাকে শৈশবের একটা ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। আমি যখন শিশু ছিলাম, আমার মা একটা গান গাইতো। সব শুয়োরই এই গানের সুর আর প্রথম 3টে শব্দ জানত। ছোটবেলায় আমি সেই সুর শুনেছি, এর কথাগুলোও জেনেছি। জন্তুরা এখন সেই গান ভুলে গেছে। আমি তোমাদের সেই গানটা শেখাবো। আমার গলা ভালো নয়, আমার বিশ্বাস শিখিয়ে দিলে তোমরা আমার চেয়ে অনেক ভালো গাইতে পারবে। গানটার নাম বিস্টস অফ ইংল্যান্ড। মেজর গলা পরিষ্কার করে গান ধরল। গানের সুর জন্তুদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিল। মেজরের সঙ্গে গলা মিলিয়ে তারা গাইতে শুরু করলো। জন্তুদের মধ্যে সবচেয়ে বোকা জন সুরটা আয়ত্ত করে ফেলল। চালাক জন্তু যেমন কুকুর, শুয়োর, এরা পুরো গানটা মুখস্থ করে ফেলল। পুরো খামার বিস্টস অফ ইংল্যান্ডের সুরে ফেটে পড়ল। গরুরা গাইল হাম্বা হাম্বা, কুকুরেরা ঘেউ ঘেউ, ভেড়া গাইল ভ্যা ভ্যা, ঘোড়া চিহি চিহি আর হাঁসেরা ডাকলো প্যাক প্যাক। আনন্দের চোটে 5 গাওয়া হলো গানটা। আরও হয়তো অনেকবার গাওয়া হতো যদি না বাধা পড়ত। দুর্ভাগ্যক্রমে তাদের হট্টগোলে মিস্টার জোন্সের ঘুম ভেঙে গেল। বিছানা ছেড়ে 6 শুটার হাতে নিয়ে তিনি দেখতে বেরুলেন খামারে শিয়াল ঢুকেছে কিনা। জন্তুরা দ্রুত সভা শেষ করে অন্ধকারে গা ঢাকা দিল। সবাই নিজের শোবার জায়গায় ফিরে গেল। পাখিরা ফিরল নীড়ে।
জন্তুরা খড়ের গাদায় মুখ গুজল। পুরো খামারে বিরাজ করতে লাগলো অটুট নিস্তব্ধতা। এই ঘটনার 3 রাত পর বুড়ো মেজর ঘুমের ভেতর মারা গেল। তার মৃতদেহ পুঁতে ফেলা হলো বাগানের ধারে। সময়টা ছিল মার্চের শুরু। এরপর 3 মাস ধরে গোপনে বিদ্রোহের প্রস্তুতি চলল খামারে। মেজরের বক্তৃতা বুদ্ধিমান জন্তুদের চোখ খুলে দিয়েছে। তারা জানে না মেজরের কথিত সেই বিদ্রোহ কবে হবে, কিন্তু বুঝতে পেরেছে এখন থেকেই তার প্রস্তুতি নিতে হবে। সবাইকে শেখানোর ও সংগঠিত করার দায়িত্ব স্বাভাবিকভাবেই বর্তালো শুয়োরদের উপর। জন্তু সমাজে তারাই সবচেয়ে চালাক বলে পরিচিত। নেপোলিয়ন ও স্নোবল 2 শুয়োরের ওপর দেয়া হলো নেতৃত্ব। মিস্টার জোন্স এদের পুষেছিলেন বিক্রি করার জন্য। নেপোলিয়ন বিশাল দেহী বার্কশায়ার জাতের শুয়োর, বেশি কথা বলে না, কিন্তু যা বলে তা করে ছাড়ে। স্নোবল নেপোলিয়নের চেয়ে জান্তব চেহারার, কথাবার্তায় চটপটে আর উদ্যোগী, কিন্তু চারিত্রিক দৃঢ়তা তার নেই। ফার্মের বাকি শুয়োরগুলো পালা হচ্ছিল মাংসের জন্য। এদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল স্কুয়েলার, ছোট্ট পেটমোটা এক শুয়োর, গোলগাল থুতুনি, কুতকুতে চোখ, চঞ্চল ভঙ্গি আর তীক্ষ্ণ গলার স্বর। চমৎকার কথা বলে সে। জটিল বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে লেজে দোল দিয়ে লাফিয়ে ওঠে। সে নাকি সাদাকে কালো করার মতো অসম্ভব কাজ করতে পারে। এরা 3 জন মেজরের ভাবনাকে একটা পরিকল্পনায় রূপ দিল। নাম দিল জন্তু মতবাদ। কয়েক সপ্তাহ পরে রাতের বেলা বার্নে এক গোপন সভায় মিলিত হয়ে অন্যান্যদের কাছে জন্তু মতবাদ প্রচার করতে শুরু করলো। প্রথম দিকে তাদের মুখোমুখি হতে হলো জন্তুদের বোকামি আর ঔদাসীন্যের। কিছু জন্তু বলল মিস্টার জোন্সের প্রতি কর্তব্যে ও বিশ্বস্ততায় তারা অটল থাকবে। তারা তাকে সম্বোধন করলো প্রভু বলে এবং মন্তব্য করল, মিস্টার জোন্স আমাদের পালনকর্তা। তিনি যদি না থাকেন তবে সবাই অনাহারে মারা যাব। অন্যেরা প্রশ্ন তুলল, যে ঘটনা আমাদের মৃত্যুর পর ঘটবে তা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? কিংবা বিদ্রোহ যদি এমনি আসে তবে তার জন্য কেন মিছে মিছে কষ্ট করা? শুয়োরদের বোঝাতে ভীষণ বেগ পেতে হলো যে এসব কথাবার্তা জন্তু মতবাদ বিরোধী। সবচেয়ে বোকার মতো প্রশ্ন করল সুন্দরী মলি। সে স্নোবলকে জিজ্ঞেস করল, বিদ্রোহের পর চিনি পাওয়া যাবে কি? না, ভদ্রভাবে জবাব দিল স্নোবল। এই খামারে চিনি উৎপাদনের কোনো ব্যবস্থা নেই। তাছাড়া চিনির কোনো প্রয়োজন নেই। প্রয়োজন মাফিক খড় তোমাকে সরবরাহ করা হবে। আমি কি গলায় ফিতে পড়তে পারবো? বন্ধুরা, যে ফিতে তোমাদের এত প্রিয় তা হচ্ছে দাসত্বের চিহ্ন। তোমরা কি বুঝতে পারছো না ফিতের চেয়ে স্বাধীনতা কত দামি? মলি মাথা ঝাঁকালো, কিন্তু স্নোবলের সাথে একমত হতে পেরেছে বলে মনে হলো না। সবচেয়ে কষ্ট হলো মোজেসকে বোঝাতে। মোজেস মিস্টার জোন্সের আদরের পোষা কাক, গুপ্তচর, মোসাহেব এবং চটুল ভাষী। সে বলে চকলেট পাহাড়ের রহস্য নাকি তার জানা। মৃত্যুর পর জন্তুরা সেখানে চলে যায়। সেই পাহাড়ের অবস্থান আকাশে, মেঘের কাছাকাছি কোথাও। চকলেট পাহাড়ে সপ্তাহে 7 দিনই রোববার সারা বছরই সুখের। সেখানে ঝোপঝাড়ে জন্মে চিনি আর পিঠা। মোজেস কেবল গল্প করে, কোনো কাজ করে না, তাই জন্তুরা তাকে পছন্দ করে না। তবে কেউ কেউ তার চকলেট পাহাড়ের গল্পে বিশ্বাস করে। এরকম জায়গার আসলে কোনো অস্তিত্ব নেই, পুরো ব্যাপারটাই বানানো। একথা বোঝাতেই শুয়োরদের বেশ বেগ পেতে হলো। জন্তু মতবাদ, এর প্রতি সবচেয়ে বিশ্বস্ত হলো 2 ঘোড়া, বক্সার আর ক্লোভার। এদের নিজস্ব কোনো চিন্তা শক্তি নেই। শুয়োরদের গুরু মেনে মনোযোগ দিয়ে তাদের কথা শোনে এবং অন্যদের মাঝে প্রচার করে। সভায় তাদের উপস্থিত নিয়মিত এবং সভা শেষে বিটস অফ ইংল্যান্ডের নেতৃত্ব দেয় তারাই। জন্তুরা যা ভেবেছিল তার চেয়ে অনেক সহজেই বিদ্রোহ এসে গেল। মিস্টার জোন্স খুব কড়া প্রভু হলেও কৃষক হিসেবে মোটেই সফল ছিলেন না। সম্প্রতি তার দিন ভালো যাচ্ছিল না। মামলায় প্রচুর অর্থ খুইয়ে হতাশ হয়ে পড়েছিলেন। অতিরিক্ত মদ পানে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। সারাদিন রান্নাঘরে চেয়ার পেতে খবরের কাগজ পড়তেন, মদ খেতেন আর মাঝে মাঝে মোজেসকে বিয়ারে ভেজানো রুটি খাওয়াতেন।
খামারের শ্রমিকরা ছিল অলস আর অসৎ। জমি ভরে গিয়েছিল আগাছায়, ঘরের ছাউনিতে পচন ধরেছিল, ঝোপগুলো বেড়ে উঠেছিল অযত্নে, আর খামারের পশুগুলো প্রায়ই থাকতো অনাহারে। জুন মাস, খড় কাটার সময়। শনিবার বিকেলবেলা মিস্টার জোন্স গিয়েছিলেন উইলিংডনে। এত বেশি মদ খেয়েছিলেন যে রোববার দুপুরের আগে ফিরতে পারলেন না। খামারের শ্রমিকরা সকালবেলা গরুর দুধ দুয়ে চলে গেল খরগোশ শিকারে, জন্তুগুলোকে খেতে না দিয়েই। মিস্টার জোন্স ফিরে এসে ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজে মুখ ঢেকে ঘুমিয়ে গেলেন। জন্তুগুলো সারা দিন অভুক্ত রইল। খিদে অস্থির হয়ে একটা গরুর শিংয়ের গুঁতোয় স্টোর রুমের দরজা ভেঙে ফেলল। তার সঙ্গে যোগ দিল বাকিরাও। দরজা ভাঙার শব্দে ঘুম ছুটে গেল মিস্টার জোন্সের। পর মুহূর্তে 4 জন লোক নিয়ে চাবুক হাতে ছুটে গেলেন সেদিকে। একে পেটে খিদে, তার ওপর পিঠে চাবুকের আঘাত। জন্তুদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কোনো রকম পরিকল্পনা ছাড়াই তারা একযোগে ঝাঁপিয়ে পড়ল উৎপীড়কদের ওপর। মিস্টার জোন্স ও তার 4 শ্রমিকের ওপর লাথি গুঁতোয় বৃষ্টি হতে লাগল। পরিস্থিতি তাদের আয়ত্তে রইল না। জন্তুদের এমন ক্ষেপে উঠতে কেউ কখনো দেখেনি। যাদের তারা দাসের মতো খাটিয়ে নিয়েছে এতদিন, তাদের বুনো উগ্রতা দেখে ভয় পেয়ে গেল লোকগুলো। খানিকক্ষণের মধ্যেই 2 জন রণে ভঙ্গ দিল। অল্পক্ষণ পর বাকিরাও তাদের পদাঙ্ক অনুসরণ করল। খামার ছেড়ে তারা দৌড় দিল সদর রাস্তার দিকে। বিজয় উল্লাসে জন্তুরাও তাদের পেছনে পেছনে ছুটল। মিসেস জোন্স শোবার ঘরের জানালা দিয়ে সবই দেখলেন। দ্রুত কার্পেটের ব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভরে নিয়ে পেছনের দরজা দিয়ে নিঃশব্দে খামার ত্যাগ করলেন তিনি। মোজেস তার পিছু পিছু উড়ে কা কা রবে চিৎকার করতে লাগলো। জন্তুরা মিস্টার জোন্স ও শ্রমিকদের তাড়িয়ে বের করে দিয়ে সদর দরজা বন্ধ করে দিল, এবং কেউ কিছু বোঝার আগেই সফল হলো জন্তু বিদ্রোহ। মিস্টার জোন্স বিতাড়িত হলেন এবং ম্যানর ফার্ম হলো জন্তুদের। হঠাৎ পাওয়া এই সৌভাগ্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল জন্তুদের। বুঝে ওঠার পর তাদের প্রথম কাজ হলো লাফাতে লাফাতে খামারের সব জায়গা খুঁজে দেখা যে আনাচে কানাচে আরও মানুষ লুকিয়ে আছে কিনা। এরপর ফার্ম হাউসে ফিরে মিস্টার জোন্সের সব চিহ্ন সরিয়ে ফেলা। আস্তাবলের শেষ মাথায় সাজঘর গুড়িয়ে দেয়া হলো। কুকুর বাঁধা শেকল, নাকের আংটা, ছুরি, যা ব্যবহার করা হতো ভেড়া ছাগল খোঁজা করার কাজে, সব কুয়োয় ছুঁড়ে ফেলা হলো। চাবুকগুলোকে আগুনে পুড়তে দেখে জন্তুরা আনন্দে নাচ জুড়ে দিল। স্নোবল কেশরে পড়ার রঙিন ফিতেগুলো আগুনে ছুঁড়ে দিল। ফিতে হলো এক ধরনের কাপড়। সে ঘোষণা করল, কাপড় হলো মানুষের চিহ্ন, জন্তুদের নগ্ন থাকা উচিত। একথা শুনে বক্সার তার খড়ের টুপিটা আগুনে পুড়িয়ে ফেলল। এই টুপি সে ব্যবহার করত গ্রীষ্মের মাছির উপদ্রব থেকে কান রক্ষার জন্য। অল্পক্ষণের মধ্যেই জন্তুরা মিস্টার জোন্সের স্মৃতিবাহী সব জিনিস ধ্বংস করে ফেলল। নেপোলিয়নের নেতৃত্বে তারা হানা দিল স্টোর রুমে। সবাইকে দ্বিগুণ পরিমাণ খাদ্য সরবরাহ করা হলো, আর কুকুরদের জন্য অতিরিক্ত 2টো করে বিস্কুট। সে রাতে ঘুমাবার আগে তারা বিস্টস অফ ইংল্যান্ড গাইল 7 বার। তারপর ঘুমিয়ে পড়ল সবাই। এরকম শান্তির ঘুম তারা আগে কখনো ঘুমায়নি। আর সব দিনের মতোই পরদিন খুব ভোরে তাদের ঘুম ভাঙল। জেগেই মনে হলো তাদের হঠাৎ পাওয়া বিজয়ের কথা। চারণভূমিতে যাবার পথে পড়ে ছোট্ট একটা টিলা। সেই টিলার উপর দাঁড়ালে পুরো খামার এলাকা নজরে আসে। ভোরের প্রথম আলোয় সবাই মিলিত হলো টিলার ওপর। এ সবই তাদের, 2 চোখ যদ্দূর যায় সবই তাদের। এই ভাবনায় উদ্বেলিত হয়ে ঘুরে ঘুরে নাচ জুড়ে দিল জন্তুরা। হাওয়ায় ডিগবাজি খেতে লাগলো মহা উল্লাসে। শিশির ভেজা ঘাসে গড়াগড়ি দিল, শেকড় শুদ্ধ ঘাস চিবোতে লাগলো। মাটির গন্ধ নিল নাকে। এরপর পুরো খামার ঘুরে ঘুরে দেখলো চাষের জমি, বাগান, পুকুর। মনে হলো এর সবই যেন নতুন, তারা আগে কখনো এসব দেখেনি। বিশ্বাস করতে কষ্ট হলো সবই এখন তাদের, শুধুই তাদের। ঘুরে ঘুরে জন্তুরা এলো ফার্ম হাউসের কাছে, নীরব হয়ে দাঁড়িয়ে গেল দরজায়। এটাও এখন তাদের, কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে ভেতরে ঢুকতে। নেপোলিয়ন ও স্নোবল কাঁধের ধাক্কায় দরজা খুলে ফেলল। জন্তুরা সারি বেঁধে ঢুকলো ভেতরে। খুব সাবধানে ভয়ে ভয়ে পা টিপে টিপে, কেউ কোনো কথা বলছে না। কেবল গদিওয়ালা খাট,
চশমা, সোফা, দামি কার্পেট, ম্যান্টেল পিসের উপর রাখা রানী ভিক্টোরিয়ার ছবি দেখে ফিস ফিস করে বিস্ময় প্রকাশ করতে লাগলো। সব দেখে ঘর থেকে বেরিয়ে এসে দেখলো মলি তাদের সঙ্গে নেই। তাকে খুঁজতে আবার ভেতরে ঢুকলো সবাই। তাকে পাওয়া গেল বেডরুমে। মিসেস জোনসের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গলায় রঙিন ফিতে পরছে সে। নানাভাবে নিজেকে আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তাকে বকা দিয়ে সবাই বেরিয়ে এলো। কিচেনে কিছু হ্যাম ঝুলছিল, সেগুলোকে মাটি চাপা দেয়া হলো। বিয়ারের পিপে বক্সারের লাথিতে গুড়িয়ে গেল। আর সব যেমন ছিল তেমনই রইল। সিদ্ধান্ত নেওয়া হলো ফার্ম হাউসে কোনো জন্তু বাস করবে না। এটাকে মিউজিয়াম হিসেবে সংরক্ষণ করা হবে। এখন পর্যন্ত কারো সকালের খাবার খাওয়া হয়নি। নেপোলিয়ন ও স্নোবল তাদের ডেকে জড়ো হতে লাগলো। বন্ধুরা, বলল স্নোবল, এখন সকাল 6:30। আমাদের সামনে বিরাট একটা দিন পড়ে আছে। আজ আমরা শস্য কেটে গোলায় তুলব, কিন্তু তার আগে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। শুয়োরেরা প্রকাশ করলো গত 3 মাস ধরে তারা গোপনে লিখতে পড়তে শিখেছে। মিস্টার জোনসের বাচ্চাদের ফেলে দেয়া পুরনো বর্ণমালার বই দেখে তারা পড়তে শিখেছে। এরপর তারা সবাই মিলে চলল সদর গেটের দিকে। নেপোলিয়নের হাতে রঙের টিন। স্নোবল তার 2 খুরের সাহায্যে শক্ত করে ব্রাশ ধরল। ব্রাশ রঙে ভিজিয়ে গেটের ওপর লেখা ম্যানর ফার্ম মুছে লিখল জন্তু খামার। এটাই হলো এই খামারের নতুন নাম। এরপর তারা এলো বার্নে। মই ঠেকানো হলো বার্নের দেয়াল ঘেঁষে। শুয়োরেরা ব্যাখ্যা করল, গত কমাস গবেষণার পর তারা জন্তু মতবাদের 7টি নীতি প্রণয়ন করেছে। এই নীতিগুলো এখন দেয়ালে লিখে রাখা হবে। জন্তু খামারের সবাইকে এই নীতিগুলো অবশ্যই মেনে চলতে হবে। স্নোবল বেশ কসরত করে মই বেয়ে উঠল। স্কুয়েলার একটু নিচে দাঁড়িয়ে রঙের টিন ধরে থাকলো। দেয়ালের গায়ে বড় বড় অক্ষরে লেখা হলো 7টি নীতিবাক্য, যা প্রায় 30 গজ দূর থেকেও পড়া যাবে। নীতিগুলো হলো: 2 পেয়ে সকলেই শত্রু, 4 পেয়ে ও পাখা বিশিষ্ট সকলেই বন্ধু, কোনো জন্তু কাপড় পরবে না, কোনো জন্তু বিছানায় ঘুমাবে না, কোনো জন্তু মদ খাবে না, জন্তুরা একে অপরকে হত্যা করবে না, সব জন্তু সমান। লেখাটা হলো ঝকঝকে, কেবল বন্ধু বানানটা একটু ভুল হলো, তাছাড়া আর সবই ঠিক। স্নোবল অন্যান্যদের সুবিধার্থে নীতিগুলো জোরে জোরে পড়ে শোনালো। সবাই নীতিগুলোর প্রতি শ্রদ্ধা ও সম্মতি জ্ঞাপন করলো। চালাক জন্তুরা সাথে সাথে নীতিগুলো মুখস্থ করে ফেলল। এবার বন্ধুরা, হাত থেকে রং ব্রাশ ফেলে আহ্বান জানালো স্নোবল, চলো জমিতে। জোনসের চেয়ে দ্রুত ফসল কেটে আমরা একটা রেকর্ড করে ফেলি। গরু 3টে অনেকক্ষণ থেকে অস্বস্তি বোধ করছিল। তারা এবার উঁচু স্বরে হাম্বা ডাক ছাড়ল। 24 ঘন্টা হলো তাদের দুধ দোয়ানো হয়নি। দুধের বোট প্রায় ফেটে যাবার উপক্রম হয়েছে। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর শুয়োরেরা বালতি হাতে চলল দুধ দোয়াতে। খুরের সাহায্যে অনেক কষ্টতের পর বেশ সাফল্যের সঙ্গেই কাজটা তারা সম্পন্ন করল। অল্পক্ষণের মধ্যেই 5 বালতি ক্রিম ও ফেনার উপচানো দুধ জমা হলো। অন্য জন্তুরা কৌতূহলী হয়ে দুধের দিকে তাকিয়ে রইল। এই দুধ দিয়ে কি হবে? কেউ একজন প্রশ্ন করল। জোনস আমাদের খাবারের সাথে রোজ কিছু দুধ মিশিয়ে দিত, বলল মুরগিরা। দুধের কথা ভুলে যাও বন্ধুরা, দুধের বালতির সামনে দাঁড়িয়ে বলল নেপোলিয়ন। এর একটা ব্যবস্থা হবেই। এখন ফসল তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কমরেড স্নোবল এ কাজের নেতৃত্ব দেবে। আমিও একটু পর তোমাদের সাথে যোগ দেব। এখন তোমরা ফসল তুলতে লেগে যাও। জন্তুরা দল বেঁধে চলল জমির দিকে, ফসল কাটতে শুরু করলো। বিকেলবেলা ফিরে এসে তারা দেখল বালতির দুধ অদৃশ্য হয়ে গেছে। পূর্ব অভিজ্ঞতা না থাকায় শস্য কেটে জড়ো করতে ঘেমে নিয়ে উঠল জন্তুরা। তবে তাদের পরিশ্রম বৃথা গেল না। ফসলের পরিমাণ হলো আশাতীত। ফসল কাটতে খুব কষ্ট হলো। যন্ত্রপাতিগুলো মানুষের ব্যবহারের জন্য তৈরি, জন্তুদের জন্য নয়। সবচেয়ে বড় অসুবিধা হলো
পেছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের দু পায়ে কাজ করা। কিন্তু শুয়োরেরা শিগগিরই বুদ্ধি খাটিয়ে একটা উপায় বের করে ফেলল। ঘোড়ারা আগেও ক্ষেতের কাজই করত, তাই তারাই এই কাজে বেশি দক্ষতার পরিচয় দিল। শুয়োরেরা আসলে কোনো কাজ করে না, কেবল নির্দেশ দেয় আর দেখাশোনা করে। অবশ্য এটাই স্বাভাবিক, নেতৃত্ব দেয়া বুদ্ধিমানদেরই কাজ। শস্য কাটার জন্য বক্সার আর ক্লোভারের হার্নেসের সাথে কাস্তে বেঁধে দেয়া হলো। পেছনে পেছনে একটা শুয়োর চলল, হ্যাট হ্যাট করতে করতে। জন্তুরা যথাসাধ্য পরিশ্রম করলো শস্য কেটে ঘরে তুলতে। এমনকি হাঁস মুরগিরাও চারিদিকে ওড়াউড়ি করে মাটিতে পড়ে থাকা শস্যকণা ঠোঁটে করে জড়ো করল। ফসল তোলার কাজ তারা শেষ করলো মিস্টার জোনসের শ্রমিকদের চেয়ে 2 দিন আগেই। খামারে এবারের মতো ফলন আর কখনো হয়নি। হাঁস মুরগিদের তীক্ষ্ণ নজর এড়িয়ে এক দানা শস্য নষ্ট হবার জো ছিল না। তাছাড়া আগের মতো চুরি করে খাবার প্রবণতাও কোনো জন্তুর মধ্যে দেখা যায়নি। পুরো গ্রীষ্মকাল জন্তুরা ঘড়ির কাঁটা ধরে কাজ করল। প্রতিটি শস্যকণা তাদের মনে আনন্দের জোয়ার বয়ে আনল। এসবই তাদের কষ্টের ফসল, শুধু তাদেরই জন্য, কোনো প্রভুর করুণার দান নয়। অকর্মা রক্তচোষা মানুষগুলো দূর হয়েছে, খাদ্যের আর কোনো অভাব নেই। প্রচুর কাজ করেও হাতে অবসর থাকে, ফলে ফসল গুদামজাত করতে গিয়ে তাদের নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হলো। শস্যের খড়কুটো পরিষ্কার করতে হচ্ছিল জোরে জোরে ফু দিয়ে, কারণ খামারে কোনো মারাই করার যন্ত্র নেই। শুয়োরদের বুদ্ধি আর ঘোড়াদের পেশির জোরে সবকিছু সামলে ওঠা গেল। বক্সার হয়ে দাঁড়ালো জন্তুদের অনুপ্রেরণার উৎস। আগের চেয়ে অনেক বেশি কাজ করে সে। দেখে মনে হয় 3টে ঘোড়ার শক্তি তার দেহে। সকাল সন্ধ্যা এক নাগারে কাজ করে খামারের সব কাজের দায়িত্ব যেন তার একার। একটা মুরগির বাচ্চাকে বলে রেখেছিল সকাল হবার আধ ঘন্টা আগে তাকে জাগিয়ে দিতে। এই অতিরিক্ত সময়টাতে সে দিনের কাজগুলো এগিয়ে রাখত। কাজ শুরুর আগে মনে মনে বলতো, আমি আরও বেশি পরিশ্রম করব। এটাকে সে ব্যক্তিগত নীতি হিসেবে গ্রহণ করেছিল। নিজেদের সাধ্যমতো পরিশ্রম করলো সবাই। হাঁস মুরগিরা ঠোঁটে করে প্রায় 5 বুশেল ঝরা শস্য জড়ো করলো মাটি থেকে তুলে। কেউ চুরি করতো না, বরাদ্দ রেশনের চেয়ে বেশি কেউ চাইতো না। খাবার নিয়ে ঝগড়া, কামড়াকামড়ি, হিংসা আগের দিনগুলোতে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এখন আর কেউ ঝগড়া করে না, কেউ কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, প্রায় কেউই না। কেবল মলি অন্যান্যদের মতো অত ভোরে ঘুম থেকে জাগতে পারে না, আর কাজ থেকে ফিরেও আসে সবার আগে। জিজ্ঞেস করলে বলে তার নাকি খুরের ভেতর পাথর ঢুকেছে। আর বেড়ালের আচরণও ছিল বেশ অদ্ভুত। কাজের ডাক পড়লে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কিন্তু কাজ শেষে খাবার সময় হলেই তাকে আবার দেখা যেত। অনুপস্থিতির কারণগুলো এত চমৎকারভাবে ব্যাখ্যা করত যে তার কাজ করার সদিচ্ছা সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকতো না। কেবল বুড়ো গাধা বেঞ্জামিনের কোনো পরিবর্তন হলো না। বিদ্রোহের আগে যেমন ছিল, বিদ্রোহের পরেও তেমনই রইল সে। আগেও যেমন ঢিমে তালে কাজ করত, এখনও তাই করে। স্বেচ্ছায় বা অতিরিক্ত কোনো কাজ করে না। বিদ্রোহ বা তার পরবর্তী অবস্থা সম্পর্কে সে কোনো মন্তব্য করত না। যদি কেউ তাকে বলে জোন্স ভেগেছে, তাই আমরা আগের চেয়ে অনেক সুখে আছি, সে কেবল বলতো, গাধারা বহু বছর বাঁচে, তোমরা কখনো কোনো গাধার মৃত্যু দেখনি। এই রহস্যময় জবাব শুনেই সবাইকে সন্তুষ্ট থাকতে হতো। রোববার খামারের ছুটির দিন। সকালের খাবার দেয়া হতো অন্যান্য দিনের চেয়ে 1 ঘন্টা পর। খাবার পর ছোটখাটো একটা অনুষ্ঠান হয়। প্রথমে পতাকা উত্তোলন। শোবল মিস্টার জোনসের ঘরে সবুজ রঙে একটা টেবিল ক্লথ পেয়েছিল, তাতে সাদা রঙের শিং আর খুর আঁকা। এই কাপড়টাই পতাকা হিসেবে ব্যবহার করা হয়। সবল ব্যাখ্যা দিয়েছিল সবুজ রং ইংল্যান্ডের বিস্তৃত সবুজ ক্ষেতের প্রতীক, আর সাদা শিং ও খুর হচ্ছে জন্তুদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রতীক। এই রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন পৃথিবীতে মানুষের কোনো কর্তৃত্ব থাকবে না। পতাকা উত্তোলনের পর জন্তুরা বার্নে জড়ো হয়। একে বলা হয় সভা। তাতে পুরো সপ্তাহের কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং কোনো সিদ্ধান্ত নেবার থাকলে তা আলোচনা করা হয়।
সিদ্ধান্ত সবসময় শুয়োরেরাই নিত। জন্তুরা শিখেছিল কি করে ভোট দিতে হয়, কিন্তু তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারত না। স্নোবল ও নেপোলিয়নের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। তবে লক্ষণীয় ব্যাপার হলো, এরা দুজন কোনো বিষয়েই কখনো একমত হতে পারে না। সব সময় একে অপরের সিদ্ধান্তের বিরোধিতা করে। সভা শেষে জন্তুরা যখন পেছনের বাগানে বসে বিশ্রাম নিত, দেখা যেত তখনও দুজনে তর্ক করেই চলেছে। সভা শেষ হতো বেস্ট অফ ইংল্যান্ড দিয়ে। রোববার পুরো বিকেলটা জন্তুদের ছুটি। শুয়োরেরা ঘোড়ার সাজঘরের পাশের ঘরটা নিজেদের অফিস বানালো। প্রতিদিন বিকেলবেলা ফার্ম হাউস থেকে আনা বিভিন্ন বই দেখে তারা কাজ শেখে। স্নোবল ব্যস্ত হয়ে পড়ল জন্তুদের নিয়ে জন্তু সমিতি গঠনের কাজে। এ কাজে তার কোনো ক্লান্তি নেই। মুরগিদের জন্য প্রতিষ্ঠা করল সে ডিম উৎপাদক সমিতি, গরুদের জন্য পরিচ্ছন্ন লেজ লীগ, বন্যবন্ধুদের জন্য শিক্ষা প্রকল্প। এই প্রকল্পের কাজ হলো বুনো ইঁদুর ও খরগোশদের পোষ মানানো। ভেড়াদের জন্য সাদা উল প্রকল্প। এরকম আরো বহু কিছু বলাই বাহুল্য, কোনো প্রকল্পই বেশি দিন টিকল না। বন্যবন্ধুদের জন্য শিক্ষা প্রকল্প ভাঙল সবার আগে। বন্যপ্রাণীদের আচরণ আগের মতোই বৈরী রইল। করুণা বা দয়া দেখানো হলে সে সুযোগে তারা জন্তুদের ক্ষতি করতে ছাড়ত না। বেড়াল এই শিক্ষা প্রকল্পে কিছুদিন উৎসাহ সহকারে কাজ করল। শিগগিরই দেখা গেল সে ছাদের ওপর তার নাগালের বাইরে বসে থাকা চড়ুই পাখিদের সঙ্গে গল্প করছে। সে চড়ুইদের বলছে, এখন সব প্রাণী একে অপরের বন্ধু। চড়ুইরা ইচ্ছে করলেই তার থাবায় এসে বসতে পারে। কিন্তু চড়ুইরা দূরে দূরেই রইল। কেবল জন্তুদের লেখা পড়ার ব্যাপারটা কিছুটা সাফল্যের মুখ দেখল। শরৎকালের মধ্যেই সবাই কিছু কিছু পড়তে শিখল। শুয়োরেরা ইতিমধ্যে চমৎকার পড়তে শিখেছে। কুকুরগুলো ভালোই পড়তে শিখেছে। কিন্তু জন্তু মতবাদের 7টি নীতিমালা ছাড়া অন্য কিছু শেখার তাদের কোনো আগ্রহ নেই। ছাগল মুরিয়েল কুকুরের চেয়ে ভালো পড়তে শিখেছে। ডাস্টবিনে ফেলে দেয়া পুরনো কাগজগুলো সে পড়তে চেষ্টা করে। বেঞ্জামিন শুয়োরদের মতোই চমৎকার পড়তে শিখেছে, কিন্তু সে ভারী আলসে। তার মতে লেখাপড়ার কোনো মূল্য নেই। ক্লোভার বর্ণমালার সবকটা মুখস্থ করেছে, কিন্তু শব্দ গঠন করতে শিখেনি। বক্সার ABCD ছাড়া আর কিছু শিখে উঠতে পারল না। সে ধুলোর উপর খুর দিয়ে লিখত ABCD, তারপর কান নেড়ে এর পরের অক্ষরগুলো ভেবে মনে করার চেষ্টা করত। বেশ কয়েকবারই সে EFGH শিখেছে, কিন্তু শেখার পর দেখা যেত প্রথম 4টে অক্ষর আর মনে নেই। তাই সে কেবল প্রথম 4টে অক্ষরই মনে রাখার সিদ্ধান্ত নিল। রোজ ধুলোর ওপর লিখে লিখে সে এই 4টি অক্ষর মনে রাখার চেষ্টা করত। মলি তার নাম বানান করতে যে কয়টা অক্ষর লাগে তার বেশি কিছু শিখতে চাইল না। সে গাছের পাতায় নিজের নাম লিখে ফুল দিয়ে সাজাতো আর মুগ্ধ হয়ে ফিরে ফিরে দেখত। খামারের বাকি জন্তুরা এর বেশি শিখে উঠতে পারল না। দেখা গেল বোকা জন্তুরা যেমন হাঁস, মুরগি, ভেড়া, এরা এমনকি নীতিশাস্ত্রীও মুখস্থ রাখতে পারছে না। অনেক ভাবনার পর স্নোবল ঘোষণা করল, মনে রাখার সুবিধার্থে 7টি নীতিকে এক বাক্যে পরিণত করা হবে। সেটা হলো 2 পাওয়ালার শত্রু, 4 পাওয়ালার বন্ধু। সে জানালো, এটাই হচ্ছে জন্তু মতবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। এটা যে মনে প্রাণে বিশ্বাস করবে, সে কখনো মানুষের ফাঁদে পা দেবে না। পাখিরা এই নীতিতে আপত্তি জানালো। তাদেরও তো কেবল 2 পা। কিন্তু স্নোবল ব্যাপারটা ব্যাখ্যা করল। পাখিদের পাখা চলাচলের অঙ্গ, কাজ করার অঙ্গ নয়। সুতরাং পাখাকে পা ধরে বলা যেতে পারে। মানুষের বিশিষ্ট অঙ্গ হচ্ছে হাত, হাত দিয়েই সে যাবতীয় অপকর্ম করে। পাখিরা স্নোবলের লম্বা চওড়া কথা বুঝল না, তবে বিনা বাক্য ব্যয়ে তার ব্যাখ্যা মেনে নিল। 4 পাওয়ালার বন্ধু, 2 পাওয়ালার শত্রু, এই কথাটি বার্নের দেয়ালের গায়ে 7টি নীতির উপরে বড় বড় অক্ষরে লিখে দেয়া হলো। মুখস্থ হবার পর এই নীতিবাক্যের ওপর ভেড়াদের গভীর অনুরাগ জন্মে গেল। যখন তখন ভ্যা ভাগ করে তারা বলে উঠত, 4 পাওয়ালারা বন্ধু, 2 পাওয়ালারা শত্রু। ঘন্টার পর ঘন্টা তারা একই কথা আওড়াতো, কখনো ক্লান্ত হতো না।
স্নোবলের সমিতি আর প্রকল্প নিয়ে নেপোলিয়নের কোনো মাথা ব্যথা নেই। তার মতে বড়দের নিয়ে কোনো প্রকল্প করার চেয়ে বাচ্চাদের শিক্ষিত করে তোলাই বেশি জরুরি। ফসল ঘরে তোলার কিছুদিন পর জেসি আর ব্লুবেল 2 কুকুর 9টা সবল বাচ্চার জন্ম দিল। যেদিন বাচ্চাগুলো মায়ের দুধ ছাড়ল সেদিনই নেপোলিয়ন তাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিল। বলল সে তাদের শিক্ষিত করে তুলবে। বাচ্চাগুলোকে রাখা হলো চিলেকোঠায়। সেখানে কেবল মই নিয়ে ওঠা যায়। বাচ্চাগুলোর কাছে নেপোলিয়ন কাউকে যেতে দিত না। ফলে অল্প দিনের মধ্যেই সবাই বাচ্চাগুলোর কথা ভুলে গেল। গরুর দুধ রোজ গায়েব হবার রহস্য শিগগিরই বোঝা গেল। দুধ প্রতিদিন শুয়োরের খাবারের সঙ্গে মেশানো হতো। তখন আপেলের মৌসুম। জোর বাতাসে পাকা আপেল ঝরে পড়ছে। জন্তুদের ধারণা ছিল আপেলগুলো সবার মাঝে সমান ভাগে ভাগ করা হবে। কিন্তু হুকুম হলো আপেল শুধুমাত্র শুয়োরদের জন্য সংরক্ষিত থাকবে। কেউ কেউ এই প্রস্তাবে মৃদু আপত্তি তুলল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। এই সিদ্ধান্তে সব শুয়োরই একমত, এমনকি স্নোবল আর নেপোলিয়নও। স্কুয়েলারের ওপর দায়িত্ব দেওয়া হলো ব্যাপারটা জন্তুদের ভালো করে বুঝিয়ে দেবার। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুয়োরদের স্বার্থপর ভাবছ না? ব্যাখ্যা করল স্কুয়েলার। আসলে আমাদের অনেকেই দুধ ও আপেল অপছন্দ করে থাকি। আমি নিজেও আপেল পছন্দ করি না, কিন্তু এসব আমাদের খাওয়া প্রয়োজন। আপেল ও দুধ স্বাস্থ্যের জন্য উপকারী, তাই শুয়োরদের জন্য এসব খুবই প্রয়োজনীয়। কারণ পুরো খামারের ব্যবস্থাপনা ও সাংগঠনিক দায়িত্ব আমাদের উপরই ন্যস্ত। দিন রাত আমরা তোমাদের কল্যাণের কথা ভাবছি। কেবল তোমাদের কথা ভেবেই আমরা আপেল আর দুধ খাই। আমরা যদি আমাদের কর্তব্য ঠিকমতো পালন করতে না পারি, তাহলে কি ঘটবে জানো? জোন্স আবার ফিরে আসবে। হ্যাঁ, সে আবার ফিরে আসবে। বন্ধুরা, আবেগে আপ্লুত হয়ে লেজে দোল দিয়ে বলে চলল স্কুয়েলার। তোমরা কি চাও? যে জোন্স আবার ফিরে আসুক? জন্তুরা কিছু বুঝুক আর নাই বুঝুক, একটা কথা খুব ভালো বোঝে যে তারা আর জোন্সকে চায় না। স্কুয়েলারের বক্তব্য জন্তুদের চোখ খুলে দিল। তাদের আর কিছু বলার রইল না। শুয়োরদের স্বাস্থ্য ঠিক রাখার তাৎপর্য এখন তাদের কাছে দিবালোকের মতোই স্পষ্ট। সবাই এখন একমত যে দুধ আর আপেল কেবলমাত্র শুয়োরদেরই প্রাপ্য। গ্রীষ্মের শেষাশেষি জন্তু খামারের ঘটনা পুরো উইলিংডন জেলায় ছড়িয়ে পড়ল। স্নোবল ও নেপোলিয়ন রোজ সকালে কবুতরদের আশপাশের খামারগুলোতে পাঠাতো বিদ্রোহের গল্প শুনিয়ে, সেখানকার জন্তুদের উত্তেজিত করতে আর বিস্টস অফ ইংল্যান্ড শেখাতে। ওদিকে মিস্টার জোন্স সময় কাটাতেন উইলিংডনের রেড লায়ন বারে বসে। উৎসাহী শ্রোতা পেলে তার দুর্ভাগ্যের কথা শোনাতেন। খামারের পাজি জন্তুদের কথা বলতেন। অন্য কৃষকরা তাকে সান্ত্বনা দিত, কিন্তু কারো কাছ থেকে সাহায্যের প্রতিশ্রুতি মিলত না। আসলে সবাই মিস্টার জোন্সের দুর্ভাগ্যকে কাজে লাগিয়ে গোপনে ফায়দা লোটার চেষ্টা করছিল। সৌভাগ্যের কথা হলো, জন্তু খামারের পাশের খামার দুটোর অবস্থা তেমন ভালো না। এদের একটার নাম ফক্সউড, বিশাল আকারের অবহেলিত পুরনো ধাঁচের খামার ফক্সউড। বন জঙ্গল আর আগাছা মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। মালিক মিস্টার পিলকিংটন ফুলবাবু গোছের লোক। তার অধিকাংশ সময় কাটে মাছ ধরে আর শিকার করে। অপর খামার পিঞ্চফিল্ড, আকারে ছোট্ট হলেও অবস্থা ফক্সউডের চেয়ে ভালো। মালিক মিস্টার ফ্রেডরিক ভীষণ ধূর্ত লোক, মামলাবাজ আর দর কষাকষিতে শক্ত বলে তার নাম আছে। দুজন একে অপরকে এত ঘৃণা করে যে নিজেদের মধ্যে কোনো রকম রফায় পৌঁছানো এদের পক্ষে একেবারে অসম্ভব। এমনকি তাতে নিজেদের স্বার্থ জড়িত থাকলেও না। তারা দুজনের ভেতরে ভেতরে জন্তু খামারের বিদ্রোহ দেখে ভয় পেয়ে গেছেন। নিজেদের খামারের জন্তুদের মধ্যে যাতে এই খবর না ছড়ায় সে ব্যাপারে তারা ভীষণ সতর্ক। প্রথম দিকে জন্তুরা খামার চালাচ্ছে শুনে তারা হাসতেন, বলতেন 2-1 সপ্তাহের মধ্যেই এই বিদ্রোহের অবসান ঘটবে। কে কবে শুনেছে যে জন্তুরা খামার চালাতে পারে? ভাবতেন ম্যানর ফার্মের জন্তুরা নিজেদের মধ্যে মারামারি করে আর অনাহারে মরে যাবে।
সময় যায়, কিন্তু কোনো জন্তুর অনাহারে মৃত্যুর খবর আসে না। মিস্টার পিলকিংটন ও মিস্টার ফ্রেডরিক তাদের সুর পাল্টে ফেললেন। বলতে শুরু করলেন, ভীষণ অনাচার চলছে জন্তু খামারে। জন্তুরা নিজেদের মাংস খাচ্ছে, শাবকগুলোকে মেরে ফেলছে, এবং এ হলো প্রকৃতির বিরুদ্ধাচরণের শাস্তি। কিন্তু তাদের এই গল্প কেউ পুরোপুরি বিশ্বাস করল না। কোনো মানুষের কর্তৃত্ব নেই, জন্তুরাই সর্বময় কর্তা, এরকম একটা সুখী খামারের গল্প কি করে যে ছড়িয়ে পড়ল আশেপাশের খামারগুলোতে। অন্যান্য খামারের নম্র ভদ্র ষাঁড়গুলো হঠাৎ করেই বুনো হয়ে উঠল। ভেড়াগুলো ঝোপঝাড় নষ্ট করে ফেলল। গরুরা দুধের বালতি উল্টে ফেলল। শিকারী কুকুরগুলো শিকার করতে অস্বীকার জানালো। বিস্ট অফ ইংল্যান্ডের কথা ও সুর প্রচার হয়ে গেল সর্বত্র। বিস্ময়কর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল এই গান। মানুষের কানে গেলে তারা রাগে ফেটে পড়ত। তারা একে আবোল তাবোল শব্দ ছাড়া আর কিছু ভাবত না। বুঝতে পারছি না, তারা বলতো, জন্তুরা কি করে এমন উদ্ভট সুরে গাইতে পারে। কোনো জন্তুর মুখে এই গান শোনা গেলে তাকে চাবুক মারা হতো। কিন্তু এত করেও বিস্ট অফ ইংল্যান্ডের প্রসার ঠেকিয়ে রাখা গেল না। ব্ল্যাকবার্ড ঝোপে বসে শীষ দিত, কবুতর বাকবাকুম করত এলম গাছে। সে গানের সুর এসে মিশত কামারের হাতুড়ির শব্দে আর গির্জার ঘণ্টাধ্বনিতে। মানুষ ভয়ে কেঁপে উঠত। তাদের চোখে ভবিষ্যতের অজানা আশঙ্কার ছায়া ভাসত। অক্টোবরের শুরু। ক্ষেতের শস্য কেটে উঠানে গাদা করে রাখা হয়েছে, কিছু কিছু মাড়াইও করা হয়েছে। এমন একদিনে একদল কবুতর বাতাসে ঘুরে ঘুরে খামারের উঠানে নেমে উত্তেজনায় ফেটে পড়ল। তারা দেখল একদল লোক নিয়ে মিস্টার জোন্স সদর রাস্তা ধরে খামারের দিকে এগিয়ে আসছেন। সবার হাতে লাঠিসোঁটা, আর মিস্টার জোন্স সর্বাগ্রের বন্দুক হাতে তাদের নেতৃত্ব দিচ্ছেন। সন্দেহ নেই তারা আসছে খামারের দখল পুনরুদ্ধার করতে। এরকম আশঙ্কা জন্তুরা আগেই করেছিল, এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া সারা। জুলিয়াস সিজারকে নিয়ে লেখা একটা বই পড়েছিল স্নোবল। সব রকম আক্রমণ পরিচালনা করার দায়িত্ব বর্তেছিল তারই ওপর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিল। অল্পক্ষণের মধ্যেই সব জন্তু নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে গেল। মিস্টার জোন্সের দলবল ফার্ম হাউসের দিকে এগুতেই স্নোবল আক্রমণের সূচনা করল। কবুতরেরা অনবরত মাথার উপর উড়ে উড়ে তাদের বিভ্রান্ত করে তুলল। ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হাঁস মুরগির দল হিংস্রভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল। আসলে এটা ছিল কেবল তাদের বিভ্রান্ত ও ছত্রভঙ্গ করার কৌশল। মানুষেরা খুব সহজেই লাঠির আঘাতে হাঁস মুরগিদের তাড়িয়ে দিতে পারত। দ্বিতীয় দফা আক্রমণ এলো। তারপর স্নোবলের নেতৃত্বে মুরিয়েল, বেঞ্জামিন ও ভেড়ার দল মানুষদের ঘিরে ফেলে আঘাত করতে লাগলো। বেঞ্জামিন তার শক্ত খুরের সাহায্যে লাথি মারতে লাগলো, কিন্তু মানুষের লোহা মরা বুটের আঘাত তারা বেশিক্ষণ সইতে পারল না। এ সময় স্নোবলের কাছ থেকে ইঙ্গিত পেয়ে সবাই একযোগে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। এটা ছিল নবোদ্যমে আক্রমণ শুরু করার পূর্ব প্রস্তুতি। লোকজন আনন্দে চিৎকার করে উঠল। শত্রুদের পিছু হটতে দেখে তারা ছত্রভঙ্গ হয়ে তাদের পিছু ধাওয়া করল। স্নোবলও ঠিক তাই আশা করেছিল। জন্তুরা উঠানে জড়ো হলো। ঘোড়া, গরু, শুয়োরেরা গোয়াল ঘরে অবস্থান নিল। বাকি সবাই উঠানে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সময় বুঝে আঘাত হানার ইঙ্গিত দিল স্নোবল। সে নিজে আক্রমণ করল স্বয়ং মিস্টার জোন্সকে। মিস্টার জোন্স স্নোবলকে এগিয়ে আসতে দেখে বন্দুক তুলে গুলি করলেন। গুলিটা স্নোবলের ঘাড় ছুঁয়ে একটা ভেড়ার গায়ে লাগলো। ভেড়াটা সঙ্গে সঙ্গে মারা গেল। একটুও ইতস্তত না করে স্নোবল তার বিশাল দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ল মিস্টার জোন্সের উপর। মিস্টার জোন্স উল্টে পড়লেন গোবরের গাদায়। হাতের বন্দুক কোথায় ছিটকে পড়ল। বক্সার রুদ্রমূর্তি ধারণ করে আক্রমণ করে চলছে। লোহার নাল লাগানো দুপা তুলে স্ট্যালিয়ানের মতো মহাবিক্রমে আক্রমণ করল সে ফক্সউডের এক শ্রমিককে। লোকটির খুলি ফেটে গেল। কাদায় মুখ থুবড়ে তৎক্ষণাৎ মারা গেল সে।
এই দৃশ্য দেখে কয়েকজন হাতের লাঠি ফেলে পালাবার চেষ্টা করল। আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার মাঝে। জন্তুরা একযোগে তাদের ধাওয়া করল। লাথি, গুঁতো আর আঁচড়ের বৃষ্টি হতে লাগলো মানুষের উপর। মহাশত্রুদের হাতের মুঠোয় পেয়ে সব জন্তুই নিজস্ব কায়দায় প্রতিশোধ নিল। এমনকি বেড়ালও ছাদের উপর থেকে একজনের ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে আছড়ে দিল। লোকটি আতঙ্কে চিৎকার করে উঠল। সদর গেটের কাছে পৌঁছাবার জন্য হুড়োহুড়ি শুরু করলো সবাই। 5 মিনিটের মধ্যেই লড়াই শেষ হয়ে গেল। শুরুর সময় যেমন হয়েছিল তেমনি পালাবার সময়ও মানুষের মাথার উপর ওড়াউড়ি করে আতঙ্ক বিস্তার করল কবুতরের দল। আর পেছন থেকে হাঁসেরা ধাওয়া করে তাদের পালাবার গতি দ্রুততর করল। কেবল একজন বাদে আর সবাই পালিয়ে গেল। উঠোনের কাদায় মুখ থুবড়ে পড়ে থাকা লোকটিকে বক্সার পা দিয়ে উল্টানোর চেষ্টা করছিল, কিন্তু লোকটির নড়ার কোনো লক্ষণ দেখা গেল না। মারা গেছে। বিষণ্ণ গলা বক্সারের। আমি কাউকে মেরে ফেলতে চাইনি। ভুলে গিয়েছিলাম যে আমার পায়ে লোহার জুতো। কেউ বিশ্বাস করবে না যে আমি ওকে ইচ্ছে করে মারিনি। মানুষের জন্য কোনো রকম সহানুভূতি নয়, বলল স্নোবল। তার ক্ষতস্থান থেকে তখনও রক্ত ঝরছে। যুদ্ধ যুদ্ধই, আর একমাত্র মৃত মানুষই আমাদের জন্য নিরাপদ। কাউকে মারার ইচ্ছে আমার ছিল না, এমনকি মানুষকেও না, বক্সার বলল। তার 2 চোখে টলমলে অশ্রু। মলি কোথায় গেল? হঠাৎ খেয়াল হলো সবার। অনেকক্ষণ থেকেই তারা মলিকে দেখছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মলিকে। সবাই ভাবল হয়তো আহত হয়ে পড়ে আছে কোথাও, কিংবা মানুষেরা যাবার সময় ওকে ধরে নিয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল খড়ের গাদার পেছনে। ভয়ে সেখানে মুখ গুজে পড়েছিল। হই হট্টগোল শেষ হবার পর ধীরে ধীরে মাথা তুলল সে। ততক্ষণে অন্যেরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মলি, ভয়ে প্রায় অজ্ঞান হবার দশা। অবশ্য অল্পক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সে। বুনো উল্লাসে ফেটে পড়ল জন্তুরা। সবাই যুদ্ধে নিজের কৃতিত্বের কথা ফলাও করে বর্ণনা করতে লাগলো। বিজয় উৎসবের আয়োজন করা হলো তৎক্ষণাৎ। পতাকা উত্তোলন করা হলো, বিস্ট অফ ইংল্যান্ড গাওয়া হলো। তারপর যুদ্ধে নিহত ভেড়ার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। কবরের উপর কাটা ঝোপের গাছ লাগানো হলো। কবরের পাশে দাঁড়িয়ে স্নোবল যুদ্ধে জীবনদানের মহাত্মা সম্পর্কে বক্তব্য রাখল। যুদ্ধে যারা বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছে তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হলো। বক্সার ও স্নোবলকে প্রথম শ্রেণীর জন্তু বীর উপাধিতে ভূষিত করা হলো। তাদের সম্মানসূচক পেতলের পদক দেয়া হলো রোববার ও অন্যান্য ছুটির দিনে পরার জন্য। মরণোত্তর দ্বিতীয় শ্রেণীর জন্তু বীর উপাধিতে ভূষিত করা হলো নিহত ভেড়াকে। যুদ্ধের নামকরণ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলল। শেষ পর্যন্ত ঠিক হলো এই যুদ্ধের নাম হবে গোশালার যুদ্ধ, কারণ মূল আক্রমণ পরিচালিত হয়েছিল গোয়াল ঘর থেকেই। মিস্টার জোনসের বন্দুকটা পাওয়া গেল কাদার ভেতর। ফার্ম হাউসে পাওয়া গেল বন্দুকের কিছু গুলি। সিদ্ধান্ত নেওয়া হলো যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বন্দুকটিকে পতাকার নিচে খাড়া করে রাখা হবে। বছরে 2 দিন ওই বন্দুকের সাহায্যে তোপধ্বনি করা হবে। 12ই অক্টোবর গোশালার যুদ্ধের স্মরণে, আর মধ্য গ্রীষ্মে সফল বিদ্রোহের স্মরণে। এরই সাথে শেষ হলো আমাদের এবারের উপস্থাপনা। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের কোনো পছন্দের উপন্যাস থাকলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের উপন্যাসটি পড়ে শোনাবার। ধন্যবাদ।